স্টোরিওলিক্স। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মতো সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। জানিস তো ভাই, এই প্রেম শব্দটা উচিত ছিল আরো কঠিন করে তৈরি করার। মানে মাঝে মাঝে নিজের প্রিয় বন্ধুর কথা ঠিক বুঝে উঠতে পারে না আদিত্য। কি যে বলতে চায় সে নিজেই হয়তো জানে না। মানে মানে এই প্রেম শব্দটা যতটা বলা সহজ, কিন্তু খুঁজে পাওয়াটা ঠিক পাহাড় ভাঙার মতোই কঠিন, জানিস তো। বিচ্ছিরি ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস ভেবে পাই না ভাই। আচ্ছা দেখ, আমি না হয় ছাপোষা দেখতে, তাই আমার কেউ জোটে না, কারণ প্রেম করার জন্য একটা মেয়ে তো লাগবে অ্যাটলিস্ট। আর এদিকে কোনো মেয়ে আমাকে পাত্তাই দেয় না। কিন্তু কিন্তু কি? কিন্তু তোকে তো অনেক ভালো দেখতে ভাই। পুরো কি যেন বলে, বলিউড স্টারদের মতো। তবে কেন যে তোর কেউ জুটছে না বলতো? ব্যাপারটা কি? তুই কি আমাকে টিজ করলি নাকি জেনুইনলি বলছিস? তোর গলা শুনে কিন্তু তেমন একটা মনে হচ্ছে না আমার। রাজ ঘুরে বসলো আদিত্যর দিকে। আদিত্য একবার নিজের হাত ঘড়ির দিকে তাকায়। রাত 1টা বাজবে করছে। গভীর কালো আধার মাখা আকাশের নিচে বাড়ির ছাদে তারা দুজন এখন বসে। পাশের নিম গাছটার ডালপালা হাওয়ায় দুলছে ক্রমশ। বেশ ভালোই লাগছে ওয়েদারটা। শীত অনেকটাই কমে এসেছে নাকি তারা দুজনে জীবনে প্রেম না খুঁজে পাওয়ায় সব ইন্দ্রিয় হারিয়ে ফেলেছে, এটা তারা বুঝতে পারলো না। আরে না রে, আমি সত্যি মন থেকে বললাম কথাটা। আমি সিরিয়াসলি বুঝতে পারিস না, জানিস তো। মানে এত ভালো লুকস নিয়েও কেন যে মেয়ে পড়ছে না, সারা কেউ কোনো কালা জাদু টাদু। তোর আদি, তুই আবার শুরু করলি। আচ্ছা ঠিক আছে, এবার চ। প্রেম না হওয়ার যন্ত্রণার থেকে মশার কামড় অনেক বেশি কষ্ট দেয় রে ভাই। চল নিচে, কাল সকালে আবার কলেজও আছে, কাল আবার প্র্যাকটিক্যাল আছে। ধর তেরিকে, শালা জীবনে এত প্র্যাকটিক্যাল করলে কি আর প্রেম হয় রে? সেটা না থাকলেও খুব একটা হতো, এমনটাও নয়। ওরা দুজনে উঠে ছাদের সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। হালকা একটা ধাক্কা মেরে ছাদের গেট আটকে দিতে দিতে আদিত্য বলে, তোর না জীবনে এই একটি সমস্যা। ভগবান তোকে এত ভালো থোবড়া দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু এই পজিটিভ থিঙ্কিংটা দেয়। এই কারণেই তোর জীবনে প্রেম ঠিক আসছে না। এমন একটা ভাব করছে যেন তোর জীবনে একেবারে প্রেমের ঢেউ এসে উদ্ধার করে দিচ্ছে। থাক ভাই, তুই আর আমাকে কিছু বলিস না। ওই তো সেদিন দেখলাম তো ছিরি, কি যে জুনিয়রটার নাম কি জানো? অদিতি। হ্যাঁ, অদিতিকে শুধু বন্ধু হবে বলতে গিয়ে একেবারে দম আটকে গিয়েছিল। তিনি আবার আমাকে জ্ঞান দিতে এসেছে। ভাগছে এখান থেকে। রাজ নিচের বারান্দার আলো বন্ধ করে দেয়। দুজনে এখন শোয়ার ঘরে ঢুকে এসেছে। বিছানায় শুয়ে আদিত্য হাসে। আরে তাও তো ভাই কাউকে ভালো লাগে বলতে গেছিলাম। এদিকে তুই তো এখনো অবধি সেটুকুও করে উঠতে পারিসনি, এটা ভাব। হ্যাঁ ঠিক আছে, চল এবার শুয়ে পড়। আর অত হাসতে হবে না, অনেক হেসে ফেলেছিস আজকে। কাল দেখবি প্র্যাকটিক্যালে কাঁদতে হবে, তখন দেখবি। রাজ লক্ষ্য করে তার বন্ধুর প্রত্যুত্তর করার সুযোগ নেই। সে এখন নিদ্রামগ্ন। এটা ওর সব থেকে বড় কৌশল। রাজও আলো নিভিয়ে শুয়ে পড়ে। খুব দূরে অনেক কটা পাখি একটা সুরে কি একটা ছন্দ মিলিয়ে গিয়ে চলেছে। বোঝা যাচ্ছে না, তবে শুনতে বেশ ভালো লাগছে। রাত আরো গভীর হয়ে আসছে। তার মাঝেই চাঁদ একবার মৃদু হেসে নিল। অন্ধকারের মেঘ ভেদ করে রাস্তার উপর এসে দাঁড়ালো একটা গাঢ় সবুজ রঙের 4 হুইলার। গাড়ির গেট খুলে নেমে এলো দুজন। একটি মাঝবয়সী লোক, আরেকটি আন্দাজ 20 বছরের মেয়ে।
অনেকক্ষণ ধরে মেয়েটি দেখে চলেছে তাদের সামনে ঠিক রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা সবুজ রঙের বাড়িটার দিকে। স্ট্রিট লাইটের আলোতে বাড়ির রং আরও উজ্জ্বল হয়ে উঠেছে। বেশ ভালো লাগলো মেয়েটার। মসৃণ লাল ঠোঁটে একটা মৃদু হাসি খেলে গেল। কাজল মাখা মায়াবী দুই চোখে ভেসে উঠল আনন্দের ঝিলিক। কিরে মা, পছন্দ হয়েছে? তোর এই রঙটা খুব পছন্দ, আর আমারও তাই। সেজন্য মাশাল্লাহ আব্বু, মাশাল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে বাড়িটা। এবার থেকে ফ্ল্যাট নয়, আমরা আমাদের নিজের বাড়িতে থাকবো। বাহ, আমার খুব পছন্দ হয়েছে আব্বু। আনন্দে নিজের বাবাকে জড়িয়ে ধরে মেয়েটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চল, এবার গাড়িটা গ্যারেজে রেখে এবার শোয়ার ব্যবস্থা করি। রাত অনেক হলো, আবার কালকে বাড়িটা সাজাতে দুজনকে হাত লাগাতে হবে কিন্তু। নতুন বাড়ি, অনেক কাজ আছে। আব্বু, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আমি নিজেই সব কাজ করে দেবো। আমি একাই কাফি আছি। আচ্ছা কিন্তু আব্বু, আমার একটাই প্রশ্ন, এত জায়গা থাকতে তুমি কলকাতার কাছে এই জায়গায় কেন বাড়ি করলে? গভীর দৃষ্টিতে নিজের প্রশ্নের উত্তরের আশায় তার বাবার দিকে তাকিয়ে থাকে সে। কারণ এইটা আমার সব থেকে প্রিয় জায়গা। আমার ছোটবেলা, আমার আমার যৌবন যে এখানেই কেটেছে। তোকে তো আগেও বলেছি, এই জায়গার অলিগলিতে বয়ে গেছে আমার জীবনের অনেকটা সময়। এর থেকে প্রিয় আর কোনো জায়গা হতে পারে? দুনিয়ার দৌলত দিলেও এই জায়গাকে আমি ভুলতে পারবো না। আচ্ছা আচ্ছা শোন, এই দুটো চাবি নে, আর ওই মেন গেটের সামনে দুটো তালা ঝুলছে, সেটা খোল দেখি। আমি গাড়ি ঘুরিয়ে আসছি। একটা চাবির থোকা রাখে সে নিজের মেয়ের হাতের ওপর। ফিরে গাড়ির দিকে যেতে গিয়ে থেমে যান উনি। আচ্ছা মেজাবিন। হ্যাঁ বলো আব্বু। তালা খুলতে খুলতে বাবার দিকে ঘুরে তাকায় মেয়েটি। পায়েসটা খেয়েছিলি তো? হ্যাঁ বাবা, হ্যাঁ। কি যে পায়েস খাওয়া রোজ আমায়, বুঝি না আমি। ওর আব্বু আবার ঘুরে চলে যান। খট করে আওয়াজ করে খুলে যায় ভারী লোহার তালা দুটো। মেন গেট খুলে নতুন বাড়িতে ঢুকে আসে মেহজাবিন। আল্লাহ, সব যেন ভালো হোক এবার। আর প্লিজ এখানে এসে যেন আমার পেইন্টিংয়ের স্বপ্নটা পূরণ হোক। প্লিজ দেখো তুমি। মেহজাবিনের মৃদু স্বর ভেসে ওঠে হাওয়ায়। নীলচে সবুজ চুড়িদারে তাকে আজ যেন কোনো পরীর অধিক লাগছে। লালচে চুলের ঢাল কপাল থেকে কাঁধের দুধারে নেমে এসেছে। গভীর কালো দুই ভ্রু যেন ক্রমশ পাহারা দিয়ে চলেছে তার অপার্থিব নীলচে দুই চোখের মণিগুলোকে। উজ্জ্বল লাল ঠোঁটে ফুটে উঠেছে অনেকগুলো নক্ষত্রের আলো। সে ঠিক এতটাই সুন্দর যেন সহস্র কবির মায়াবী কল্পনা শক্তি মিলিয়ে তৈরি হয়েছে সে। মৃদু হেসে সে খোলা আকাশের উদ্দেশ্যে তাকায়। একটা ছোট্ট তারা সেখানে টিমটিম করছে। আম্মি, আজকে তুমি থাকলে অনেক মজা হতো। লাল মসজিদের কাছে রশিদ কাকার পরোটা খেতে যাবি নাকি? সেরা করে লোকটা, যাই বল। এই তোর লজ্জা টজ্জা নেই? হ্যাঁ, তোর জন্য আমাদের দুজনের প্র্যাকটিক্যাল একসঙ্গে মাটি হয়ে গেল। স্যার কি বললো দেখলি না? আমাদের আবার দিতে হবে প্র্যাকটিক্যালটা। আর তুই কিনা একেবারে পরোটা খাবার নেশায় ডুবে আছিস এখনো। মানে আমাকে একটা সত্যি করে বলতো, তুই আদেও মানুষ তো? হ্যাঁ, মনে তো হচ্ছে না। এই দেখো, ছেলে রেগে যায়। আরে সেই কারণেই তো আমি তোকে বলছি, প্র্যাকটিক্যাল খারাপ হয়েছে, চল রশিদ কাকার পরোটা খেয়ে আসি, মন একদম ভালো হয়ে যাবে। রাত জানে তার সাধ্য নেই নিজের বন্ধুকে মানানোর। অগত্যা আদিত্যর সাথে লাল মসজিদের দিকে সাইকেলের হ্যান্ডেল ঘোরায় সে। কাকা, একদম সত্যি বলছি, তোমার পরোটার না কোনো জবাব নেই। তুমি যা পরোটা করো, কি নরম, আহা কি স্বাদ। আর এই তরকারি, মাখন মাখন।
নিজের বন্ধুর কথায় একবার তার দিকে তাকিয়ে নিয়ে রাজ পরোটার শেষ টুকরোটা মুখে পুরে দেয়। উল্টো দিক থেকে লাল মসজিদে লোকের সমাগম হয়েছে আজ। রাজ দু একবার তাকিয়ে নেয় নিজের পিছনে লাল মসজিদের দিকে। কাকা বলছি 5টা পরোটা পার্সেল করে দিও তো। আসলে অনেকজন দাঁড়িয়ে আছে তো, আগে তাদের ছেড়ে দিই, এদের দিয়ে দিই। তোমার জন্য স্পেশাল সেই তরকারি করা আছে, সেটা দিয়ে দেবো, সবার সামনে নয়, ঠিক আছে? একদম ঠিক আছে। হেসে ফেলে রশিদ রেহমান। আদিত্য দেরি হবে বুঝে রাজকে উদ্দেশ্য করে বলে, ভাই বুঝলি, একটু দাঁড়াতে হবে পার্সেলের জন্য, এতক্ষণ কি করি বলতো? রাজ কি যেন একটা ভাবতে থাকে। রশিদ কাকা কালো চাকিতে পরোটা ভাজতে ভাজতে বলে ওঠে, একবার নয় সামনের মসজিদ থেকে ঘুরে এসো, আমি এদের দিয়ে নতুন কিছু ভেজে নিই, ঠিক আছে? ইয়ে মানে আমরা মানে আসলে লোক আছে, আর আমরা মানে বুঝতেই তো পারছো, আমরা অন্য ধর্মের সব নিয়মকানুন জানি না তো। রাজ বেটা, আল্লাহ, ভগবান, ঈশ্বর সব ঠিক আমাদের বাপ মায়ের মতন আছে। নিজের বাপ মায়ের কাছে যেতে সন্তানের আবার নিয়মকানুন লাগে নাকি? আল্লাহ হোক বা মহাদেব, নিজের মন থেকে তাকে টাকাটা খুব জরুরি আছে। তোমার ধর্ম কি, তোমার কর্ম কি, এসব ভাবার বিষয় নয়। উপরওয়ালা সবার, কারো একার কি? রশিদ কাকাকে এমন অন্তর্ভেদ করা কথা বলতে এই প্রথম শুনল দুজনে একবার একে অপরের দিকে তাকিয়ে নিয়ে আদিত্য বলে ওঠে, চল ঘুরেই আসি, এমনিতে ওই দেখ সবাইকে মিষ্টি দিচ্ছে, রাবড়ির প্যাকেট, চল 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 চল। কথায় সাড়া দেয় রাজ। দুজনে এগিয়ে চলে লাল মসজিদের দিকে। মসজিদের ভেতরে ঢুকে অবাক হয়ে যায় দুজন। এত সুন্দর কারুকার্য, কি সুন্দর করে সাজানো, বিস্ময়ের শেষ থাকে না তাদের। লাল রঙের সাথে সবুজ মিশে আশেপাশের দেওয়ালে নানান আকৃতি সৃষ্টি করেছে। একটু ভেতরে ঢুকে ডান দিকে অনেক মানুষের ভিড়। ঠিক বোঝা গেল না ওখানে কি হচ্ছে। গোল করে বহু মানুষ দাঁড়িয়ে অনেক বার্তালাপ। ভিড় এড়িয়ে দুজনে এসে ঢুকলো মসজিদের প্রধান ঘরে। ভাই, এতদিন এখানে এসেছি, এই মসজিদে ঢোকাই হয়নি, কি সুন্দর সাজানো বল। আদিত্য বুঝতে পারে তার কথার গুরুত্ব না দিয়ে পেছনে ভিড়ের দিকে একটানা তাকিয়ে আছে তার বন্ধু। একটু রাগই হলো তার। ওই কি রে, শুনলি আমি কি বললাম? কি হলো কি? অমন করে কি তাকিয়ে আছিস ওদিকে, পাত্তাই দিচ্ছিস না? না না, তেমন কিছু না। ওইদিকে দেখ, সবার হাতে কেমন রাবড়ির প্যাকেট। যত একবার দেখে আসি। এ ভাই, ভিড় ফাঁকা হোক, দিয়ে রাবড়ির প্যাকেট নিয়ে যাব। ওহো, কি লাগবে যে খেতে, সাধু সাধু। নিজের কল্পনায় ডুবে যায় আদিত্য। খোলা হাওয়ায় ভেসে আসে একটা মোহময়ী আতরের সুগন্ধ। ধীরে ধীরে ভিড়ের ঢাল কমতে থাকে। এগিয়ে যায় দুজনে। রাজ সামনে থাকে, আদিত্য পেছনে। পুরো ভিড় সরে যেতেই রাজ পাথরের মতন স্থির হয়ে যায়। এ কাকে দেখছে সে? এতটা সুন্দর কি কেউ হতে পারে? তার ঠিক সামনে দাঁড়িয়ে হলদে সবুজ চুড়িদারে একটি মেয়ে, যার সৌন্দর্যের সাথে একমাত্র অপ্সরাদের তুলনা করা যায়। লালচে চুলের ধারা তার ফর্সা মুখটার মায়া আরও বাড়িয়ে তুলেছে। দুগালে যেন কোনো দেবতা এসে লাগিয়ে গেছে রক্তিম আবির। মোটা কাজলে টানা গভীর সে চোখের অদ্ভুত নীলছে দুই মণি, কোনো এক অন্য মায়াবী জগতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। লাল ওড়নাটা যেন নিজের উজ্জ্বলতা ধরে রাখতে পারছে না তার সামনে। দুহাতে নীলছে চুরির মেলা। রাজ তার চোখ সরাতে পারে না। শেষে তার ঘোর কাটে আদিত্যর স্বরে, কিরে এ ভাই, কি হলো? আরে প্যাকেট না নিলে ছাড়, আমাকে তো নিতে দে। হ্যাঁ 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 হ্যাঁ, না না মানে হ্যাঁ, আমিও নেব। সরি, আসলে আর একটাই আছে, বাকি সব শেষ। দাঁড়াও, আমি আমারটা তোমাকে দিচ্ছি, আর এইটা তোমার ওই বন্ধুটাকে দাও, ঠিক আছে?
মেয়েটার কথার কোনো উত্তর দিতে পারে না সে। আজ কি হয়েছে রাজের সাথে সে নিজেই বুঝতে পারছে না। গলায় যেন শক্ত কি একটা আটকে আছে। মেয়েটি এবার অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। মসজিদে ভিড় এখনো প্রায় নেই বলতে গেলেই চলে। আদিত্য এগিয়ে এসে মেয়েটির থেকে লাল প্যাকেটটা নিয়ে বলে ওঠে, তুমি এখানে এই মিষ্টির প্যাকেট কেন দিচ্ছ সবাইকে? অ্যাকচুয়ালি আজ আমার বার্থডে, আর আমি আজকের এই বিশেষ দিনে মসজিদে আল্লাহর মেহরবানির জন্য আসি, আর যতটা পারি সবাইকে মিষ্টি গিফট করি। মানুষকে একটু ওই আনন্দ দেওয়ার আমার ছোট্ট চেষ্টা বলতে পারো। মেয়েটি একবার রাজের দিকে তাকিয়ে নেয়। কেমন অবাক করে সে তার দিকে তাকিয়ে আছে। আদিত্যও একবার রাজের দিকে তাকায়। ও সরি, আসলে বুঝতে পারিনি। হ্যাপি বার্থডে। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমার নাম মেহজাবিন শেখ। হ্যাঁ, হ্যাপি বার্থডে মেহজাবিন। মেহজাবিন ঘুরে তাকায় তার দিকে, ঠিক যেন একটু আগে রাজের মতন সেও স্থির হয়ে গেছে কোনো এক জাদু বলে। আদিত্য শুধু দাঁড়িয়ে থাকে, কিচ্ছু বুঝতে পারে না। তুমি কি এখানে নতুন এসেছো? কারণ আমি আগে তো... আদিত্য নিজের কথা থামিয়ে নেয়। সে বুঝতে পারে বলেও কোনো লাভ নেই, কারণ যাকে সে বলছে সে যেন এখনো কোনো মানুষ নয়, বরং কোনো ইস্পাতের মূর্তি। একটুও নড়ছে না দুজনেই। কি হলো ব্যাপারটা? এ ভাই চল, বাড়ি যেতে হবে তো নাকি? রাজের কাঁধে হাত রাখে আদিত্য। অনেক কষ্টে যেন সে তার মুখ ঘুরিয়ে নেয়। মেহজাবিনের বিস্ময়ের পর্দা এবার যেন ফিকে হয়ে আসে। হ্যাপি বার্থডে মেহজাবিন। থ্যাংক ইউ। তোমার নাম কি বাই দ্য ওয়ে? রাজ মল্লিক। আমি এখানেই থাকি, এই সামনের গলি থেকে এগিয়ে গিয়ে। ও আচ্ছা। আচ্ছা, আমরা কি আবার বাইরে কোথাও মিট করতে পারি? মেহজাবিন কিছু বলে না, এদিক ওদিক তাকাতে থাকে। রাজ বুঝতে পারে না, তবে কি আবার দেখা করাতে ইচ্ছে নেই? আদিত্য এবার রাজের হাত ধরে তাকে মসজিদ থেকে বেরিয়ে আসার জন্য উদ্বেগ করতে লাগে। মেহজাবিন কি মনে হতে পাশের টেবিল থেকে একটা কাগজ নিয়ে কি লিখতে থাকে। রাজ এবার আদিত্যর দিকে তাকায়। আদিত্য ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। তার অবস্থাও ঠিক রাজের মতোই, সেটা সেই ইশারায় বুঝিয়ে দেয়। এবার মেহজাবিন একটা কাগজের টুকরো রাজের হাতে গুঁজে মসজিদের ভেতর ঘরে দৌড়ে ঢুকে যায়। রাজের হাতে এখন মেহজাবিনের মিষ্টির প্যাকেট আর একটা তার দেওয়া ছোট্ট কাগজের টুকরো। সে কাগজের টুকরোতে লেখা আছে 10খানা ডিজিট, আর ঠিক তার নিচে লেখা, তোমার গলাটা ঠিক তোমার চোখের মতন, ঠিক যেন হজরতের দোয়া, খুব সুন্দর। রাজ এবার মসজিদ থেকে বেরোনোর আগে মসজিদের ভেতর এদিক ওদিক তাকাতে থাকে। না, কোথাও তাকে দেখতে পেল না সে। ছেড়ে দে ভাই, নাম্বার যখন দিয়েছে কাল মিট করে নিস। তোর তো ব্যাপারই আলাদা, আমরা মেয়েদের নম্বর চেয়ে পাই না, আর তোকে কিনা এই অপসরা এসে... মসজিদের মৃদু মিষ্টি সেই সুগন্ধ আরও গভীর হয়ে চলেছে। বাতাসে ভেসে উঠেছে হঠাৎ এক চেনা আনন্দের তরঙ্গ। আচ্ছা, অমন অসভ্যের মতো থ খেয়ে গিয়েছিলি কেন বলতো? তবে ভাই, মেয়েটার নীল চোখ কেমন একটা জানি ছিল রে, ভুতুড়ে টাইপের। রেয়ার জিন মিউটেশন ভাই। গোটা পৃথিবীতে হয়তো 1% মতো লোক আছে যাদের নিচে চোখ হয়ে থাকবে। রাজের কথাগুলো কেমন একটা খামখেয়ালির মতন লাগে আদিত্য, ঠিক যেন সে একটা ঘোরে আছে। এই, তোর কি হয়েছে বলতো? মেহজাবিনকে দেখার পর থেকে দেখছি হঠাৎ করে তুই কেমন একটা বদলে গেলি। কি হয়েছে বলতো তোর? প্রশ্নের উত্তর না দিয়ে রাজ নিজের সাইকেল থামিয়ে দেয় হঠাৎ।
বুঝতে না পেরে আদিত্য নিজের সাইকেল থামায়। ব্যাপারটা কি? I think I am in love. মানে কার সাথে? মেহজাবিন? আমার এমনটা আগে কোনো মেয়েকে দেখে ফিল হয়নি রে। আমার ওকে প্রথম দেখাতেই এমন একটা ফিল হচ্ছে যেন আমি ওকে প্রথম দেখছি না, ওকে বহু বছর আগে থেকে দেখে আসছি। আমার যেন ওকে অনেক দিন আগে থেকে চিনি। এ ভাই, তুই কী সব বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আরে হ্যাঁ রে, মাথা ঠিক আছে। তুই আমার কথা শুনে ওরকম অবাক হচ্ছিস কেন? দেখ ভাই, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। তুই নিজে জানিস তুই কি বলছিস? তুই ওই মেয়েটাকে দেখ দেখ, এটা কোনো বলিউড মুভি হচ্ছে না। তুই ওকে চিনিস না, কেমনও জানিসও না কোথায় থাকে, আদেও অন্য কাউকে ভালোবাসে কিনা সেটাও জানিস না। তার উপর যেটা মোস্ট খতরনাক সেটা হলো তোদের দুজনের রিলিজিয়ান আলাদা। ভাই, এটা বীর দ্বারা হচ্ছে না, বুঝলি আমি কি বলছি? সো হোয়াট? আরে আই থিঙ্ক ও আমাকে একটু একটু লাইক করে প্রথম দেখাতে, নাহলে নাম্বার দেবে কেন? সূর্যতা শুনলে কি হবে জানিস? তার থেকে বড় কথা হলো মেয়েটার বাবা মেনে নেবে, মেয়েটা নিজে মেনে নেবে। ভাই, আমাদের সমাজ এতটাও এখনো লিবারেল হয়নি, তুই বোঝ জিনিসটা প্লিজ। কোনো কথা বলে না রাজ। মেহজাবিনের কাগজটা ভালো করে দেখতে থাকে। আদিত্য নিজের বন্ধুর দিকে তাকিয়ে বুঝতে পারে সে গভীর চিন্তায় ডুবে গেছে। রাজ অনেক জেদি, এটা সে জানে, আর এটাই সব থেকে ভয়ের ব্যাপার। কি রে, কি ভাবছিস? ভাবছি মেহজাবিনকে কি করে বলবো যে আমি ওর প্রেমে পড়ে গেছি। এই তুই কি গাধা নাকি? তোকে আমি যত বলছি তুই এটা নিয়ে ভাবিস না, আর তুই সেই মেহজাবিনের কথাই ভাবছিস। তুই আদৌ জানিস এটা হলে কি হবে? তোর দাদা, মেয়েটার বাবা কেউই মেনে নেবে না। ভাই, এটা বোঝ, এটা সিনেমা না। আর এর থেকে ভাই, তুই কলেজের ফার্স্ট গার্ল, ওই কি যেন নাম, হ্যাঁ, স্নেহার সাথে রিলেশনে যা ভাই, সেটা পসিবল, এটা নয়। দেখ ভাই, আমি আমি ওইভাবে ভালোবাসতে পারি না, বুঝলি? এবার তুই আমার পাশে আছিস কিনা সেটা বল। আমি পরোয়া করি না আর কেউ আমার পাশে আছে কিনা, ওকে? জাস্ট তুই তোর কথাটা বল। রাজের কথায় দীর্ঘশ্বাস ফেলে আদিত্য। সে জানে যে ভয়টা সে এতক্ষণ পাচ্ছিল সেটা এখন বাস্তব হতে চলেছে। কিন্তু রাজের পিছনে কথা বলা মানে সময় নষ্ট। অগত্যা, দেখ রাজ, তুই জীবনে যাই কর না কেন, আমি তোর পাশে সব সময় আছি। বলো এবার ভায়া, নেক্সট প্ল্যান কি? মেহজাবিনকে তোর কাছে টানার? এখন শুধু ওকে দেখা করতে বলি কাল বিকেলে, যদি আসে তো তখন তুই শুধু দূরে কোথাও থাকবি। বুঝেছি, সাইড হিরো, তাই তো? নো ব্রাদার, ইউ আর মাই দিল কা টুকরা। হ্যাঁ, তেল মারিস না তো বল, দিল কা টুকরা। তোর দিল তো এখন মেহজাবিন। বেশ, অনেক হয়েছে, বাড়ি চল, অনেক কাজ আছে, সন্ধ্যেবেলায় যাওয়ারও আছে তোর সঙ্গে। দুজনে এবার সাইকেল করে নিজেদের বাড়ির দিকে এগোতে থাকে। লাল ওয়ালেটটা অনেকবার এপিট ওপিট ঘুরিয়ে সেটা খুলে দেখতে গেলে মেহজাবিন থমকে যায় নিজের বাবার কথায়। ওটা কার মা? আর আব্বু বলো না তো, মসজিদের উল্টো দিকে ওই পরোটার দোকানের সামনে পেলাম আর কি, মানে পড়েছিল। ওফ, আর তা বলে তুই তুলে নিয়ে চলে আসবি? কার না কার, তুই যে কি করিস না। আর না আব্বু, আমি জানি এটা কার। আমি দেখেছি লোকটাকে কাল মর্নিং ওয়াক করতে যাব যখন তোমার সাথে, যদি খুঁজে পাই দিয়ে আসবো, নইলে ওই পরোটার দোকানের লোকটার কাছেই রেখে আসবো। তিনি কিছু না বলে সোজা নিজের ঘরের দিকে চলে গেলেন। ঘরের দরজা খুলে ঢুকতে গিয়ে বলে ওঠেন, আজকে যা করেছিস,
এটা যেন আর রিপিট না হয়। আমি জায়গাটাকে চিনি, তুই না। মানুষজনকেও চিনিস না, কার কি মতলব বলা যায় না। না 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 না, আমি তোর থেকে এটা এক্সপেক্ট করিনি মা। তিনি আর কিছু না বলে সোজা নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেন। মেজাবিন বুঝতে পারে তার বাবা রাগ করেছে। নিজের ঘরে এসে লাল ওয়ালেটটা এবার সে খোলে। এই নিয়ে অনেকবার সে খুলেছে। প্রথমবার দেখে তার ভালো লাগেনি, কিন্তু এখন যেন মনে হচ্ছে যতবার সে দেখছে তার বুকের বাঁদিকে গভীর থেকে গভীরতর কিছু একটা অনুভব করে চলেছে। কি হচ্ছে এটা তার সাথে? আগে তো এমনটা কোনোদিন হয়নি। যদিও আগে সে যখন লখনৌতে ছিল তখন বাবা তাকে বাড়ির বাইরে বেরোতেই দিত না। নিজে স্কুলে দিয়ে আসতো আর নিয়ে আসতো। খুব একটা বন্ধু বান্ধবীর সাথে মেলামেশাও করতে দেয়নি। সে জানে তার বাবা তাকে যেমনটা ভালোবাসে তার থেকে অনেক বেশি কড়া শাসনে রাখে। লাল ওয়ালেটটা খুলে সেখানে সে দেখতে পায় একটা ছবি। এই মুখটা যেন সে কোনো মতেই ভুলতে পারছে না। কি হলো তার সাথে এটা? তবে কি রাজ, তোমার গলা আর তোমার চোখ দুটো সত্যি কি সুন্দর। ছবিটা ওয়ালেট থেকে খুলে নিজের হাতের ওপর রাখে মেজাবিন। এবার একবার নিজের ফোনের দিকে তাকায় সে। না, সেখানে শুধু কোম্পানির মেসেজ ছাড়া আর কিচ্ছু নেই। ফোনটা বিছানার ওপর রেখে দেয় সে। এবার সে বুঝতে পারে তার দুগাল একটু উষ্ণ হয়ে আসছে। আচ্ছা, একটু বেশি ডেসপারেট হয়ে যাচ্ছি না তো? কি একটা ভাবতে ভাবতে ওয়ালেটটা বিছানার পাশে টেবিলের ওপর রেখে দেয় সে। আর একবার ফোনটা দেখে নিয়ে মাথা হেলিয়ে দেয় বালিশে। চোখ বন্ধ করতেই শুধু সামনে ভেসে উঠেছে সেই অবাক হয়ে তাকিয়ে থাকা মুখটা। এমন করে তো কাউকে তাকাতে দেখিনি আগে। কিছু তো একটা ছিল ওই তাকানোতে। নাকি আমি বেশি ভাবছি এসব নিয়ে? হয়তো হয়তো আমি একটু বেশি ভেবে ফেলছি। তোর ডান পাশে ঘুরে শোয় সে। না, শুতে এসে পারবে না। উঠে বসে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা। মেজাবিন দেখে বিছানার সামনে আয়নায় তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তাকিয়ে থাকে সেই দিকে। আজকে আমি থাকলে তাকে জিজ্ঞেস করতে পারত যে আজ এমনটা কেন মনে হচ্ছে তার। নিজের মাকে সে কোনোদিন চোখেও দেখেনি। তার জন্মের পরেই তার মা মারা যায় স্ট্রোকে। হঠাৎ দু চোখ অজান্তেই ভিজে আসে মেজাবিনের। আব্বু বললো না একটু পরে উঠে বেরোবে। যাই, একটু কিছু করে দিয়ে আসি, খেয়ে বেরোবে। এমনিতেই খেতে আছে আমার উপর। আমার রান্না খেলে আব্বু একদম গলে যায়, আমি জানি। শোন মা, কেউ এলে গেট খুলবি না, আমাকে কল করবি, ওকে? ভালো থাকিস, আর রাতে রান্না করতে হবে না, আমি বাইরে থেকে নিয়ে আসবো, ঠিক আছে? সাবধানে থাকিস মা। নিজের বাবাকে দেখে জড়িয়ে ধরে মেজাবিন। আব্বু, তুমি রাগ করেছো না আমার উপর? আরে ধুর পাগলি, তোর ওপর আমি রাগ করবো কেন? তুই কোনোদিন কোনো খারাপ কাজ করতেই পারিস না, সেটা আমি জানি। আমি শুধু তোকে সতর্ক করে দিলাম, বুঝলি মা? পাগলি মা আমার। নিজের মেয়ের মাথায় হাত বোলাতে থাকে সে। আর কোনো চিন্তা নেই মেজাবিনের। আব্বু তার ওপর রেগে আছে, তার জন্য কষ্ট পেয়েছে, এটা সে কোনোদিন সহ্য করতে পারবে না। আমি আসলাম মা, গেটটা লক করে দে, আমি মেন গেট আটকে যাচ্ছি। ডুপ্লিকেট চাবি তোর কাছে থাকলো। আমি বেশি দেরি করবো না মা, জাস্ট একটা ছোট্ট কাজ করেই চলে আসবো। আর শোন মা, ওষুধগুলো কিন্তু খেয়ে নিবি। আর হ্যাঁ, জানি আব্বু, আর পায়েস, তাই তো? মুখস্থ হয়ে গেছে এবার আমার। হ্যাঁ ঠিক আছে, আসলাম রে মা। মেজাবিন গেট আটকে নিজের ঘরে ঢুকে আসে। আশেপাশে কোনো বাড়ি নেই সেরকম, তাই কেমন একটা নিস্তব্ধ লাগছে চারিদিক। ঠিক যেন সে ছাড়া আর কেউ নেই পৃথিবীতে আর এখন। বাড়িটা কয়েকদিনে সে আর তার আব্বু মিলে অনেকটাই সাজিয়ে ফেলেছে। এমন সময় তার ফোন বেজে ওঠে।
এটা কার নাম্বার? একটা আননোন নাম্বার থেকে কল আসছে ম্যাজাবিনের ফোনে। হঠাৎ একটা কথা মনে পড়ে যায় তার। কেমন জানি গলাটা শুকিয়ে আসে তার। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। হঠাৎ হাত পা কাঁপতে থাকে তার। উত্তেজনা বিস্ময় মিশে কেমন একটা অচেনা অনুভূতি বয়ে চলেছে গোটা শরীরে। ফোনের স্ক্রিনে ফুটে ওঠা সবুজ আলোটা অনেক ভেবে সে টিপে দেয়, কিন্তু কোনো কথা বলে না। ফোনটা এখন স্পিকারে। হ্যাঁ, হ্যালো হ্যালো। ম্যাজাবিনের বুঝতে অসুবিধা হয় না যে এটা সেই স্বর। হ্যালো। এত কেঁপে যাচ্ছে কেন নিজের গলা, সেটা সে নিজেও বুঝতে পারছে না আসলে। কি করছো? ম্যাজাবিন ভেবে পাচ্ছে না কি উত্তর দেবে, কি বলবে সে। এই তো আমি আমি এই বসে আছি, আমি দাঁড়িয়ে আছি, ওই আর কি। তুমি? আমি এই কলেজের টাস্ক করে তোমার দেওয়া নাম্বারে কল করলাম, দেখলাম না ঠিকই আছে, তুমি ভুল নাম্বার দাওনি। এবার কেমন একটা মনে হয় ম্যাজাবিনের। কেন ভুল নাম্বার দিতে যাব কেন? যদি নাই দিতে চাইতাম তাহলে তো কোনো নাম্বারই দিতাম না। ও তাই বুঝি? বাট আমি শুনেছি মেয়েরা নাকি চাইলেও নাম্বার দেয় না। আমারই একটা ফ্রেন্ড বলছিল, কিন্তু তুমি দিলে যে। সত্যি বলতে আমি এখানে নতুন এসেছি, আমার তো তেমন কোনো ফ্রেন্ডও নেই, তাই ভাবলাম তোমার সাথে বন্ধুত্ব করা যাবে। দেখে তোমাকে খারাপ মানুষ বলে মনে হয়নি, আর তুমি তখন বললে যে আবার দেখা করবে, সো আমি আমার নাম্বার দিয়ে দিলাম যাতে তুমি আমার পরে কন্ট্যাক্ট করতে পারো আর কি। আচ্ছা তাই বুঝি? এই শব্দটা খুব মায়াবী লাগে রাজের। তো এখন কি করবে? আচ্ছা তোমরা আগে কোথায় থাকতে? আমি এখন একটা নভেল পড়বো, আর থাকতাম বলতে আগে ওই লখনৌ, আর তার আগে দিল্লি, এখন আপাতত এখানে। ও আচ্ছা, জানো তোমার ওই জন্মদিনে লোককে মিষ্টি দেওয়া বেশ ভালো লাগলো দেখে। আজকালকার দিনে তো কেউ করেই না এসব, শুধু নিজের ব্যাপারেই যা করার করে। আমি আগেও যেখানে থাকতাম সেখানেও করতাম এটা। সত্যি বলতে এটা নাকি আমার আম্মি করতো, আব্বুর থেকে শুনেছি, তাই আমিও করি। ভালো লাগে, একটু কিছু খুশি দিতে পারলাম মনে হয়। ও বাই দ্য ওয়ে, তোমার ওয়ালেট ওই পরোটার দোকানের সামনে পড়েছিল, আমি নিয়ে এসেছি, আমার থেকে নিয়ে নিও একদিন দেখা করে। ও আচ্ছা, ওটা তোমার কাছে? তাই বলো, আমি খুঁজে পাচ্ছি না একদম। আসলে কলেজের আইডি কার্ড আছে ওর মধ্যে, বাঁচালে তুমি। বাট নিজের জিনিসের খেয়াল তো রাখা উচিত, তাই না? মেইনলি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে কি করে যে পড়ে গেল আমি ঠিক বুঝলাম না। আমি তো ঠিক করেই পকেটে ঢুকিয়ে রেখেছিলাম। বাই দ্য ওয়ে, এখন তোমার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল, তাই তুমিও একটু খেয়াল রাখতেই পারো আমার, তাই না? এই তুমি কি ফ্লার্ট করছো আমার সাথে? মেবি। বাই দ্য ওয়ে, কাল দেখা করতে পারবে সামনের পার্কের কাছে? কোনো উত্তর দেয় না মেহজাবিন। কি হলো? হ্যালো? আসলে সত্যি বলতে কি, আব্বু আমাকে কোনোদিনই একা ছাড়ে না, তাই ভাবছি কি করে দেখা করে। বাবাকে নয় বলে দিও যে আজ মসজিদে তোমার এক বন্ধু হয়েছে নতুন, তার সঙ্গেই কাল বিকেলে দেখা করতে যাবে পার্কে, চলবে না? আব্বু বহুত স্ট্রিক্ট, জানি না মানবে কি না, তবে হ্যাঁ আমি চেষ্টা করব। না যেতে পারলে কলেই কথা হবে। আচ্ছা আচ্ছা, তুমি কোন কলেজে পড়ো? জর্জ কলেজের ফাইন আর্টস সেকেন্ড ইয়ার অবধি পড়েছি, বাট ভালো লাগছিল না, ওরা ঠিক মতন ক্লাস করায় না, তাই আমি এখন কলেজ ড্রপ করে নিজের পেইন্টিং নিয়ে যদি কিছু করতে পারি তাই করব, মানে তাই চেষ্টা করছি। অ্যাটলিস্ট অনেক এক্সিবিশনে পাঠাই রেগুলারলি, এবার দেখি কি হয়।
আর আমার সোশ্যাল মিডিয়ায় একটা প্রোফাইল আছে, সেখানে প্রায়ই আমার পেন্টিং শেয়ার করি। হ্যাঁ, আপাতত এই তাহলে তো বিশাল ব্যাপার। আরে আমাদের কলেজে সবাই যারা আঁকতে পারে তাদের কাউকে না কাউকে নিজেদের আঁকা সেন্ড করতে বলা হয়। তুমিও সেখানে সেন্ড করতে পারো, সেখান থেকে দেশ বিদেশের ক্লায়েন্টও আসে। আমি কি লিঙ্কটা শেয়ার করে দেবো? তাই? সে তো আরও ভালো হয়। থ্যাংক ইউ রাজ। ওকে, আমি সেন্ড করে দেবো। আমাকেও তোমার কয়েকটা পেন্টিং দেখিও। আমি শিওর তোমার পেন্টিং ঠিক তোমার মতোই ব্যাপক সুন্দর। কি? আমি ব্যাপক সুন্দর? অবশ্যই, তুমি সত্যিই ব্যাপক সুন্দর। তোমার নীল চোখ দুটো জাস্ট হেভেন। তাই? আমার তো নিজের চোখের নীল মণি দুটো কেমন একটা লাগে, মানে সবার কি সুন্দর কালো বাদামি, আর তার মাঝে আমারটা কেমন একটা অড লাগে। নো, একদমই নয়, তোমার চোখ দুটো খুবই সুন্দর। বেশ, মানলাম। আচ্ছা, পরে কথা হচ্ছে। হ্যাঁ, আমি রাতের দিকে পারলে মেসেজ করব, অ্যান্ড কাল পারলে দেখা করব পার্কের সামনে। ওকে, ঠিক আছে, টাটা মেজাবিন, গুড নাইট। ফোনটা কেটে দেওয়ার পর মেজাবিন অনেকক্ষণ কিসের যেন চিন্তায় ডুবে যায়, আর সেটা সে নিজেও বোঝে না। কাল আব্বু কি যেতে দেবে আমায়? কথাটা ভেবে রান্নাঘরের দিকে এগিয়ে যায় সে। আব্বুকে বললাম সামনের পার্কে যাব, কিন্তু মানছিল না। অনেক বলাতে তারপর মাত্র 1 ঘন্টার জন্য অ্যালাউ করলো। আমি ভাবতেই পারিনি যে যে অ্যাকচুয়ালি আমাকে আসতে দেবে। কিন্তু যাই বল, পার্কটা কিন্তু দারুণ। আসলে আমাদের এখানে 2টো পার্ক আছে, তার মধ্যে সবথেকে বেস্ট এই পার্কটাই। একটু ভিড় কম থাকে, আর সবথেকে স্পেশাল কি জানো? কি? মেজাবিন রাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। আজ কাকতালীয়ভাবে রাজের টি শার্টের সাথে তার চুড়িদারের রং হুবহু মিলে গেছে, লাল। এই পার্কের ওই সাইড থেকে সানসেটটা দেখতে সব থেকে ভালো লাগে, দুর্দান্ত একটা সিন তৈরি হয়। ঠিক এই কারণেই বিকেলে দেখা করতে বলেছি তোমাকে দেখাবো বলে। তাই বুঝি? দুজনেই পার্কের ভেতর ঢুকে আসে। সামনের দোলনায় কয়েকটা বাচ্চা নিজেদের খেলায় মত্ত। ওদিকে 4-5টা প্রেমিক প্রেমিকার ভিড় দেখা যাচ্ছে বটে। সামনে অনেক কটা বয়স্ক লোক হেঁটে চলেছে আর নিজেদের মধ্যে কথা বলে চলেছে। দুজনে পার্কের একদম বাঁ দিকে এসে দাঁড়ালো। একটু পরেই সেই মনোরম দৃশ্য ফুটে উঠবে প্রকৃতির মুখে। সোনালি লালচে আলোতে ভরে যাবে চারিদিক। তুমি কি রোজ আসো এখানে? না, রোজ আসা হয় না, তবে আজ রবিবার, কলেজ নেই, তাই আর কি। তাই? শুধু এটাই কারণ? সত্যি বলতে আমি এই পার্কে দ্বিতীয়বার এলাম। প্রথমবার আমার এক বন্ধুর সঙ্গে এসেছি, আর এইবার শুধু তোমার জন্য, তোমাকে এই সুন্দর পার্কটা ঘুরিয়ে দেখানোর জন্য। রাজ বুঝতে পারে লজ্জার আবরণ মেজাবিন টেনে নেয় নিজের মুখে। মেজাবিন, ওই দেখো, ওই দেখো, দ্যাটস দ্য সিন, পারফেক্ট সিন। আমি তোমাকে বলেছিলাম না? মেজাবিন লক্ষ্য করে তাদের সামনে গোটা আকাশের বুক ভেসে উঠেছে বহু সোনালি লালচে মেঘের দল, আর দূরের দিগন্তে ক্রমশ ডুবে চলেছে দিবাকর। সত্যি, একেই বলে ঈশ্বরের নিজস্ব সৃষ্টি। মেজাবিনের চোখ এড়ায় না যে রাজ এই সময় একটু তার কাছে সরে এসেছে, কিন্তু সে কিছু বলে না। এই কয়দিনে এমন হয়ে গেছে যে তোমার গুড নাইট মেসেজটা না পেলে আমার নাইট আর গুডই হয় না। তাই বুঝি? তা রাজবাবু, আপনি কি এরকম ফ্লার্ট সবসময় করে থাকেন? না, করে তো থাকি না, তবে এখন যে করছি কারণটা বিশেষ। তাই নাকি? তা ঠিক কি বিশেষত্ব শুনি? এই রে, এখনই শুনবে? একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না?
কেন, কি এমন বলবে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে? এই যে তুমি আর আমি অ্যান্ড আমি আর তুমি, এই ব্যাপারটা ব্যাপক কিন্তু। ও মা, তাই বুঝি? মেসেজটা লিখে নিজের হাসি আর থামাতে পারে না মেহজাবিন। সে এতটা খুশি, এতটা ভালো আগে কোনো দিন অনুভব করেনি। সত্যি ছেলেটা যেন সবার থেকে আলাদা। আচ্ছা, তাহলে কি গুড নাইটটা বলবে না নাকি? বলবো, নিশ্চয়ই বলবো, বাট গুড নাইট এত তাড়াতাড়ি বলতে নেই। কথা বলার সুযোগ তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ভুল বললাম? আচ্ছা, তা আপনি এমন ফ্লার্ট রোজ করেন নাকি? এই, আমার কথা আমার ওপর দিয়ে একদম চালানো যাবে না। নিশ্চয়ই চলবে। ওই সব আমার তোমার নেই এখন, সবটা আমাদের, তাই না? আচ্ছা, ব্যাপারটা কি একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? अच्छा, इमीडिएट रिएक्शन देखी तो मोहतरमा, इश्क में प्यार देखा जाता है, रफ्तार नहीं, पता है ना? মাশাল্লাহ মাশাল্লাহ, ইশক নিয়ে অনেক জ্ঞান দেখছি আপনার। वक्त को थोड़ा सा रुखसत दीजिए, যখন মেইন কথা বলবো তখন আরও জ্ঞান দেখতে পারবেন ম্যাডাম। আচ্ছা, তাহলে কি মেইন কথা একটু শুনি। মেইন কথা না হয় মেইন সময় বলবো, আজ থাক। আচ্ছা, গুড নাইট। মেহজাবিন টাইপ করে ফোনের স্ক্রিন বন্ধ করে দেয়। বুকের ভেতর সে কিছু একটা ঢিপ ঢিপ করে চলার শব্দ শুনতে পাচ্ছে। এমন সময় তার আব্বুর স্বর কানে আসে। মারে, কোথায় তুই? হ্যাঁ আব্বু, আসছি। বলেই বিছানা থেকে নেমে এসে মোবাইলটা টেবিলের ওপর রেখে সে ঘর থেকে বেরিয়ে যায়। রাজের মেসেজ ভেসে উঠল ক্ষণিকের জন্য। গুড নাইট অ্যাঞ্জেল, ভালো কাজে লেট করতে নেই, তাই খুব শীঘ্রই তোমাকে সেই মেইন কথাটা বলে দেব। ডোন্ট ওয়ারি, গুড নাইট। বলিস কি, তোরা তো দেখছি রকেটের স্পিডে এগোচ্ছিস। ও ও সত্যিই তোর ধর্ম নিয়ে কিছু বললো না? আমি তো শুনেছি মেয়েরা এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট হয়। তোকে মেয়েটা কিচ্ছুই বললো না? আমরা এখন জাস্ট ভালো বন্ধু বলতে পারিস। প্রপোজটা এখনো করিনি, তবে মনে হয় শি অলসো হ্যাভ ফিলিংস ফর মি ব্রো। কিন্তু তোরা তো দুইজনেই জানিস যে এই সম্পর্কটা নিয়ে কতটা জটিলতা আসতে পারে। ঠিক আছে, মেয়েটা যখন সম্মত বলছিস, এবার দেখ মেয়েটার বাবা কি বলে। তার উপর তোর দাদা আবার তো জানিসই তো সব কিছু, অনেক ঝামেলা সৃষ্টি করবে। আমি আগে থেকেই বলে রাখলাম ভাই। জানি রে ভাই, জানি, সেজন্যই তো তোকে পাশে রেখেছি। আরে ওসব বলিস না ভাই, আমি কি এমন করতে পারবো? কাম অন ভাই, পারবি তুই, আমি জানি সব পারবি তুই। রাজ নিজের কথা শেষ করে আদিত্যর কাঁধে হাত রাখে। আদিত্য রাজের কথা কিছুই বুঝতে পারে না। এমন সময় রাজের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ফুটে উঠছে মেহজাবিনের নাম, পাশে একটা হালকা লাল হাটের চিহ্ন। আদিত্য বাঁকা হেসে ঘর থেকে বেরিয়ে যায়। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্লিজ আমাদেরকে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, ঠিক আছে, আমি মানছি সেটা, তবে তবে আমি সেই কথা নিজেই ভাঙছি। এখন আমি চাই না আমাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক হোক, এবং তার কারণটা আমি অনেকবার আপনাকে এর আগে বলেছি। শুনুন, আমি নিয়ে আর কোনো কথা বাড়াতে চাইছি না। দেখুন দাদা, আপনি কিন্তু ব্যাপারটা একদম ঠিক করছেন না। আপনি নিজে কথা দিয়ে সে কথাই রাখছেন না। এটা কিন্তু এক সচ্চা মুসলমানের থেকে একদমই আশা করা যায় না। আমি আমার মেয়ের জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারি,
সেটা যাই হোক, প্লিজ আমাদের আর ডিস্টার্ব করবেন না। এই নম্বরে আর কল করবেন না কখনো। দয়া করে আর কোনোভাবেই আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না প্লিজ। মেজাবিনের বাবা অপর ব্যক্তিটিকে কথা বলতে না দিয়ে ফোন কলটি কেটে দেয়। কি হয়েছে আব্বু? এনিথিং সিরিয়াস? নিজের মেয়ের কথায় চমকে ঘুরে তাকায়। না না মা, তেমন কিছু না, এমনি একটা ক্লায়েন্ট, ও কিছু না। সে সোজা নিজের ঘরে চলে যায়। মেজাবিন বুঝতে পারে কিছু একটা হয়েছে তার আব্বুর। প্রায় অনেক দিন থেকেই সে দেখছে নিজের আব্বুকে বেশ উদ্বিগ্ন হয়ে কার কিংবা কাদের সাথে এমন করে কথা বলতে। এমন তো সে তার আব্বুকে হতে দেখেনি কোনো দিন। কি হলো হঠাৎ? জানি না, ঠিক বুঝতে পারলাম না। আব্বু কদিন ধরেই দেখছি একটু কেমন বিহেভ করছে। কেমন বিহেভ করছে? মানে কোনো বিজনেস রিলেটেড ইস্যু? না, তেমন কিছু না। কারণ আমি যতটা আব্বুকে দেখে এসেছি, আব্বু বিজনেস নিয়ে খুব সাবধানে ডিল করে, কিন্তু ব্যাপারটা আই থিঙ্ক অন্য কিছুই হবে। তুমি কি কিছু গেস করতে পারছো? না, সেটাই তো পারছি না। প্রায় 1 মাস হয়ে গেল এখানে এসেছি, হঠাৎ করেই শুরু হয়েছে এটা। আমার আব্বুকে এমনভাবে দেখতে খুব খারাপ লাগছে রাজ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে খুশকিসমতি দোয়া করি বাস। আচ্ছা, বাই দ্য ওয়ে মাই এঞ্জেল, আমার গিফটটা কেমন লাগলো বললে না তো? লাল কুর্তিটা কিন্তু তোমায় খুব মানাবে। ও হ্যাঁ, জানো আজকে না আব্বু জিজ্ঞেস করছিল ওটা কে দিয়েছে। বললাম যে নতুন একটা ফ্রেন্ড হয়েছে, পেন্টিং রিলেটেড, সেই দিয়েছে। ভাগ্যিস তখন আব্বুর ফোন চলে এসেছিল, নাহলে কে কি কোথায় এই সব প্রশ্ন করে বসতো। আচ্ছা, তাই বুঝি পেন্টিং রিলেটেড? না তো কি, আব্বুকে এখন থোড়ি না বলা যাবে যে এটা পেন্টিং রিলেটেড না, লাইফ রিলেটেড। শুধু খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে তোমার সঙ্গে মেজাবিন। কি বলো? না আজ থাক, কাল বলবো। কালকে একবার পার্কে দেখা করো বিকেলের দিকে। কিছু হয়েছে? এখনই বলতে পারো কিন্তু আমায়। না তেমন কিছু নয়, কালকেই বলবো সামনাসামনি। মেজাবিন একটু চিন্তায় পড়ে যায়। এই কয়েক সপ্তাহে রাজের সাথে মিশছে সে। তার এমন গম্ভীর গলা কোনোদিন শোনেনি। তাহলে আজ হঠাৎ কি হলো? এমনটা নয় যে এই চিন্তাটা আসেনি, আমারও এসেছে। প্রথমে ভেবেছিলাম ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কিন্তু পরে সত্যিই বুঝলাম যে আমাদের এই ধর্ম ভিন্ন হওয়ার কারণে আমাদের সম্পর্কে অনেক জটিলতা আসবে, আর সেটা আসবে 2 পরিবারের পক্ষ থেকে। কিন্তু কথা হলো এখন ঠিক কী করা যায়? আমার দাদা কঠোর হিন্দুত্ববাদী, আর তোমার বাবার কড়া শাসন। আমি বুঝতে পারছি না কি করব। আমি কিচ্ছু বুঝতে পারছি না মেজাবিন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাজের হাত মেজাবিন চেপে ধরে। কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেয়, বিশ্বাস করো, একবার যখন তোমার হাতটা এভাবে ধরেছে তখন কোনো দিন ছেড়ে দেবো না। আই বিলিভ ইউ মেজাবিন। তাই আমি ঠিক করেছি আমি আজই আমার দাদার সঙ্গে কথা বলবো। মেজাবিন বুঝতে পারে তার ভালোবাসার মানুষটার মধ্যে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসছে। আচ্ছা বেশ, এই ঘুগনি খাবে? ভাই তোকে আজই বলতে হবে? এত তাড়া কিসের? না তাড়া নয় ভাই, তাড়া নয়। আর কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি। এতগুলো দিন হয়ে গেছে, আর লুকিয়েই বা কি লাভ হচ্ছে বল আমাদের? বলতে যখন একদিন হবে তাহলে আজই বলে দিই। ভাই আমার কিন্তু মনে হয় না সূর্যদা ব্যাপারটাকে ভালোভাবে নেবে। আরে বাবা, সে তো কাল পরশু যেদিনই হোক কোনোদিনই ভালোভাবে নেবে না। তাই আজই বলে দেবো ঠিক করেছি। বেশ, তবে তাই হোক, আমি আছি তোর পাশে।
বন্ধুর কাঁধে ভরসার স্পর্শ রাখে আদিত্য। সেই কবের থেকে তারা বন্ধু। অনেক সমস্যা একে অপরের সাথে একসাথে মিটিয়েছে তারা, আজও তাই করবে। ওমা, তোরা ব্যাপার কি? আজ দাদার কাছে আসা হয়েছে রাত 10:30টায়। কে রে, কি হয়েছে বলতো? কলেজে মারপিট করেছিস নাকি? আমিও যেমন, দেখতে হবে তো কার ভাই। হ্যাঁ, আমিও করেছি অনেক। সূর্য মল্লিক শুধু এই শহরের একজন নামী ব্যবসায়ী নয়, বরং তার সাথে এলাকার যুবনেতা। পলিটিক্স দিন রাত তার সাথে জড়িত। রাজনীতিতেও ব্যবসার মতন সমান নাম সে তৈরি করে ফেলেছে। সারাদিন কিছু না কিছু নিয়ে মানুষ তার কাছে আসে। ভিড় লেগেই আছে মানুষের এবং তাদের সমস্যার। রাজের এসব একদম ভালো লাগে না। নিজের দাদার এই রাজনৈতিক দিকটা সে কোনোদিনই সহ্য করতে পারে না। যদিও নিজে মুখে কথাটা কোনোদিন সূর্যকে বলেনি। সে জানে দাদার তুখোড় বুদ্ধির প্রায় দ্বিগুণ তার রাগ। বাবা মা অনেক ছোটবেলায় মারা যায়। সেখান থেকে মামা তাদের দুজনকে মানুষ করে। মামা 7 বছর হলো মারা গেছেন। এখন পরিবারের নিজের লোক বলতে এই একমাত্র দাদা। যদিও তার দাদার বলতে গেলে গোটা শহরটাই নিজের পরিবার। না দাদা, সেরকম কিছু না, শুধু শুধু ওই আর কি একটা কথা বলতে এসেছিলাম। সোফায় বসে সূর্য একবার রাজের পাশে বসে থাকা আদিত্যর দিকে তাকায়। আদিত্য চোখ নিচে নামিয়ে নেয়। বেশ, কিন্তু কি হয়েছে বলতো? তোদের দুজনের মুখ এমন কেন? কেউ কি কিছু বলেছে তোদের? ভাই বল আমায়, ভয় পাস না, একবার বল শুধু। না দাদা, তেমন কিছু না। আসলে আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি, সেটাই তোকে বলতে এসেছি। হ্যাঁ, আই মিন, আচ্ছা, এই ব্যাপার। আমি ভাবলাম কি নাকি। বেশ 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 বেশ, তো সে তো ভালো কথা। তবে এতে আমার কি করণীয়? সূর্য একটু মজার ছলেই কথাটা বলে। সোফায় হেলান দিয়ে বসে ভালো করে। রাজ এবার অনেকক্ষণ পর নিজের দাদার দিকে তাকায়। তুই তুই শুধু সম্মতি দে দাদা। বেশ বেশ বেশ, আরে বাবু, তুই আমার পিয়ারা ভাই, সম্মতি নিশ্চয়ই আছে রে। কর, প্রেম কর, তবে মন দিয়ে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যাস। কয়েক বছরের মধ্যে জব পেলেই আমি নিজে যাব ওই মেয়ের বাড়ি তোদের বিয়ের জন্য কথা বলতে। কেমন? আসলে আসলে আর একটা কথা আছে। রাজ খেয়াল করে সূর্যর ফোনে ইতিমধ্যেই অনেক কটা কল আসা আরম্ভ করেছে। ভাইয়ের কথা শোনার জন্য কেটে দিচ্ছে সেগুলো বারংবার। সূর্য আরেকবার তাকায় আদিত্যর দিকে। মেয়েটার নাম মেহজাবিন শেখ। এবার সূর্য ভ্রু কুঁচকে ভাইয়ের দিকে তাকায়। কি বললি? কি নাম? মেয়েটার নাম মেহজাবিন শেখ। রাজ, তুই একটা মুসলিম মেয়েকে ভালোবাসিস? ভাই, তুই 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 জানিস আদৌ কি বলছিস? সূর্য এবার সোফা ছেড়ে দাঁড়িয়ে ওঠে। হ্যাঁ দাদা, এটাই সত্যি। শোন রাজ, পাগলামো না করে অন্য কিছু বল। এসব বেকার জিনিস শোনার মতো সময় আমার কাছে নেই। সূর্য নিজের ফোন হাতে তুলে নেয়। দাদা, আমি ভবিষ্যতেও কি বিয়ে করতে চাই। মানে কি বলতে চাইছিস কি তুই? হ্যাঁ দাদা, এটাই সত্যি। রাজ, তোর সাথে ভালো করে কথা বলছি মানে তুই কিন্তু ভুলে যাস না আমার অন্য রূপটা। আমি
কোনোদিন তোর কিছুতে বাধা দিইনি, কিন্তু কিন্তু এই বিষয়ে নো 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 নেভার। যে জাত চিরকাল আমাদের ক্ষতি করে এসেছে, আমাদের আমাদের উপরে প্রতিনিয়ত হামলা করে চলেছে, সেই জাতের মেয়েকে আমি কিছুতেই নিজের বাড়ির বউ করে আনবো না। আর তুই বলতে চাইছিস সেই জাতের মেয়েকে তুই ভালোবাসিস? তোর কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? না দাদা, আমি ভালোবাসতে বিয়ে করলে শুধুমাত্র মেহজাবিনকেই করব। রাজ! নিজের ভাইয়ের গায়ে হাত তুলতে গিয়েও নিজেকে থামিয়ে নেয় সূর্য। রাজ স্পষ্ট দেখতে পারছে তার দাদার দু চোখে এখন ক্রোধের দাবানল। আদিত্য এই সময় রাজকে সরিয়ে নিয়ে আসে। বেশ, তবে কান খুলে শুনে রাখ রাজ, তোর সাথে কোনোদিনই ওই মুসলিম মেয়ের বিয়ে হতে দেব না। আমি দেব না হতে। যে জাতকে আমি সহ্য করতে পারি না, তাকে তাকে কোনোদিন এই বাড়িতে আমি ঢুকতে পর্যন্ত দেব না। তাহলে তাহলে এবার কি হবে আমাদের? তোমার দাদা আমাদের ধর্মকে এত ঘৃণা কেন করে? কি ক্ষতি করেছি আমরা তার? জানি না, আমি জানি না। আমার দাদার মনে হয় এই পৃথিবীর সমস্ত মুসলিমরা হিন্দুদের ক্ষতি করতে চায়। আমি জানি না ওর এই ধারণা কোথা থেকে হয়েছে, আর এটাও জানি না যে সমাজ এই দুই ধর্মের এক হওয়াকে কেন ভালো চোখে দেখে না। আমি বুঝতে পারি না কিচ্ছু জানি না, কিচ্ছু না। পরিবেশের ভাব বেশ নিস্তব্ধ। রাজ লক্ষ্য করে মেহজাবিনের চোখ বেয়ে অশ্রুর ধারা নেমে আসছে। অনেক চেষ্টা করেও সে পারছে না কষ্ট নিজের বুকের মধ্যে ধরে রাখতে। রাজ, আমি চাই না আমরা আলাদা হয়ে যাই। আমি চাই না আমার আব্বু, তোমার দাদা, এই সমাজ যেই হোক না কেন, আমি চাই না কেউ আমাদেরকে আলাদা করে দিক। মেহজাবিনের দু চোখ মুছিয়ে দেয় রাজ। সে নিজেও বুঝতে পারছে না কি করা উচিত। রাজ তার হাতে নিজের হাত রাখে। ভালোবাসার মানুষের উষ্ণ স্পর্শে নিজেকে একটু সামলে নেয় মেহজাবিন। আচ্ছা রাজ, যদি সত্যি কেউ আমাদের এই সম্পর্ক মেনে না নেয়, তবে কি আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে? মেহজাবিনের কণ্ঠে তার ভেতরের এক সমুদ্র কষ্ট বিদ্যমান। তার দু চোখ আবার ভিজে আসছে। যাই হয়ে যাক, আমি কোনোদিন আমাদেরকে আলাদা হতে দেব না। আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব ঠিক আজকের মতন চিরকাল একসঙ্গে থাকার। তুমি থাকবে তো আমার পাশে, আমার হাত ধরে? আমি আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, এই আমি কসম খেলাম। মেহজাবিন রাজের চোখে নিজের চোখ রাখে। দুজনে বুঝতে পারে না কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা একজন মাঝবয়সী লোক তাদের তিনটে ছবি তোলে নিজের ফোনে। আকাশে ঘনিয়ে আসছে কালো মেঘের দল। একটু আগেই যেটা নীল, কোমল, পরিষ্কার, কিন্তু এখন আব্বা এই প্রথম মেহজাবিনের গায়ে হাত তুলল। ছোট থেকে আজ অব্দি একবারও তার আব্বা তার গায়ে হাত তোলেনি, কিন্তু আজকে। এগুলো কি মা? বল, এগুলো কি? কে এই ছেলেটা? তুই রোজ বিকেলে পেন্টিং করার নামে এইসব করিস ওই পার্কে গিয়ে? মেহজাবিন, তুই আমার ভরসার এই প্রতিদান দিলি? একবারও তোর আব্বুর মুখটা ফুটে উঠলো না? সব করার আগে একবারও আব্বুর মুখটা দেখতে পেলি না তুই? ছি 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 ছি। আব্বু শোনো, হ্যাঁ আমি ভুল করেছি, তোমাকে মিথ্যে বলে গুনাহ করেছি, আমি মানছি, কিন্তু বিশ্বাস করো ও খুব ভালো ছেলে, ও ভীষণ ভালো ছেলে আব্বু। কিন্তু ওর মাঝহাব আলাদা। গায়ের মাঝহাবি নিকাহ আমার পরিবারে কেউ করে না মেহজাবিন। এটা তুই কি করে ভুলে গেলি? তুই ভাবলি কি করে এসব এগোনোর সময় যে তোদের দুজনের এই সম্পর্ক পরিণতি পাবে? বল বল, কি করে ভাবলি? রাগ তার শিরায় শিরায় বয়ে চলেছে এই মুহূর্তে। নিজের মেয়ের এই
দুঃসাহস মেনে নিতে পারছে না সে। তুই ভাবলি কি করে একটা অন্য ধর্মের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা আমি ভাববো কোনোদিন? কি করে ভাবলি? মেহজাবিন আর কিছু বলে না। সে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ নেই। তার আব্বু কোনোদিন এই সম্পর্কে সম্মতি দেবে না। বুকের বাম দিকটা ছিঁড়ে যাচ্ছে তার যন্ত্রণায়। গলায় কি একটা শক্ত আটকে আছে, যেন ঠিক করে যেন সে কাঁদতেও পারছে না। নিজের ঘরে এখন সে একা বিছানার ওপর পড়ে। হঠাৎ বুকের বাঁ দিকে ব্যথাটা খুব বেড়ে চলেছে। বুকের বাম দিকের অসহ্য যন্ত্রণা এবার যেন সারা শরীরে ছাপিয়ে পড়েছে। বিছানার পাশে নিজের ফোনের খোঁজ করতে করতেই তার আবারও মনে পড়ে যায় আব্বু তার ফোনটা কেড়ে নিয়েছে। রাজের সাথে সে আর কথা বলতে পারবে না, দেখাও করতে পারবে না। আব্বু তাকে বলে দিয়েছে বাড়ি থেকে বেরোনো তার আজ থেকে পুরোপুরি বন্ধ। তবে কি হবে তাদের সব সাজানো স্বপ্নগুলো? সেগুলো শুধু তার নিজের ভেতরে ভাঙা টুকরো হয়ে রয়ে যাবে। অসহ্য ব্যথায় এবার জ্ঞান হারিয়ে ফেলে মেহজাবিন। হ্যাঁ, আমার মেয়ে কার সাথে ঘুরছে বা ঘুরছে না সেটা আমি বুঝে নেব। আপনাদের মাথা গলাতে হবে না, বুঝতে পেরেছেন? নাও প্লিজ ফোনটা রাখুন। জ্ঞান যখন ফেরে বাবার এই কথাগুলো শুনতে পারে মেহজাবিন। বাবা সামনেই বসে আছে। কি রে মা, এবার সুস্থ বোধ করছিস তো? কি হয়েছিল রে তোর? সেই ঘর আটকে চলে গেলি, আমি আমি কত ডাকাডাকি করলাম, তুই কোনো সাড়া দিচ্ছিলি না। আমি তো একেবারে চিন্তায় পড়ে গেছিলাম। শেষে ঘরের দরজা খুলে ঢুকে দেখলাম এসে তোর এই অবস্থা। কেন মা নিজেকে কষ্ট দিচ্ছিস বল? কোনো উত্তর দেয় না মেহজাবিন। তার আর কোনো কিছুই ভালো লাগছে না। পাথরের মূর্তির মতো সে যেন নিশ্চল। কিরে মা, কথা বলবি না আব্বুর সাথে? কিরে? আচ্ছা ঠিক আছে, শোন, তোর ফোন ওখানে বালিশের পাশে আছে। এবার দেখ, যে তোকে যত্নে বড় করে তুললো তার কথা ভাববি নাকি নাকি কয়েকদিনের মোহে পড়ে ওই ছেলেটার কথা ভাববি? আমি আসি মা। শেষবারের জন্য মিট করতে পারবে সেম জায়গায় যেখানে আমরা প্রথমবার দেখা করেছিলাম? বিকেলে পার্কের সামনে আমি দাঁড়িয়ে থাকবো, ঠিক বিকেল 5টা। শেষ কিছু কথা বলার আছে আমার। রাজকে এসএমএসটা সেন্ড করে ফোনটা সুইচ অফ করে দেয় মেহজাবিন। সে বুঝতে পারছে ক্ষণিকের এই স্বর্গ যা সে পেয়েছিল, সে এবার সেটা হারাতে চলেছে চিরকালের জন্য। কালকে রাতে দেখা মেডিকেল রিপোর্ট আর আজকে বাবার কথাগুলো তার সব শেষ করে দিয়েছে। তাই সে তার প্রথম আর শেষ ভালোবাসার সাথে শেষবারের জন্য দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিজের আব্বুর ঋণ সে নিজের ভালোবাসার কুরবানি দিয়েই মেটাবে এই জীবনে। চাইলেও সে আর পারবে না রাজের সাথে নিজের ভালোবাসার ঘর বানিয়ে জীবনটা কাটিয়ে দিতে। আর যে কোনো উপায় নেই তার কাছে। নিজের আব্বুকেও সে ধোঁকা দিতে চায় না। রাজকে কারোর চোখে খারাপ হতেও দেবে না সে। তাকে যে প্রচুর ভালোবেসে ফেলেছে মেহজাবিন, তাই সে এই সিদ্ধান্তই নিয়েছে। হয়তো এটাই তাদের অদৃষ্টে লেখা ছিল। সে না হয় নিজের মন থেকেই ভালোবেসে যাবে নিজের মনের মানুষটাকে চিরকাল এই দূর থেকে। আরেকবার চেষ্টা করলে হতো না? মেহজাবিন, এটাই কেন করতে হবে আমাদের? মেহজাবিন, তুমি তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমাদের দুজনকে কখনো আলাদা হতে দেবে না তুমি। এখন এখন তুমি এরকম করে কথা কেন বলছো? রাজের দু চোখ এবার ভিজে আসে।
এতটা কষ্ট আজ অবধি তার কোনো দিন হয়নি। ওর মনে হয় ওর সঙ্গে এরকম কেন করে সবাই, কেন সবাই ছেড়ে চলে যায়। প্রথমে বাবা মা, আর আজ নিজের ভালোবাসার মানুষটা। সে তো কোনোদিন ভাবেইনি যে এমনটা হবে। আমি জানি আমি কথা দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই, সত্যি আমার হাতে আর কোনো উপায় নেই। এই সম্পর্ক রাখতে গিয়ে, নিজেদের ভালোবাসতে গিয়ে সবাইকে এমন তিক্ততার মধ্যে ঠেলে ফেলে দিয়ে আমারও কি ভালো লাগবে রাজ? হ্যাঁ, আমরাও দুজনে কি ভালো থাকবো? দুজনের পরিবারের মধ্যে এমন একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে কি লাভ? হয়তো এই জন্মে তোমার সাথে চিরকাল তোমার হয়ে থাকার অনুমতি নেই আমার। নিজের দু চোখ মুছে মুখ ঘুরিয়ে নেয় সে। রাজের চোখে নিজের চোখ রাখতে পারা যাচ্ছে না, আর খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো তখন তাই হোক। আমি আর আসবো না, তোমার জীবনে থাকবো না আমি আর, কিন্তু তুমিই থেকে যাবে আমার জীবনে, আমার একমাত্র ভালোবাসা হয়ে। প্লিজ এমন করো না, আমার তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তুমি যদি এমন করো, তুমি যদি নিজেকে একটু শক্ত করতে না পারো রাজ, আমি প্লিজ রাজ, প্লিজ এরকম করো না প্লিজ। আমি আর আসবো না, কোনোদিন আসবো না তোমার সামনে মেহজাবিন। আমার মুখ আর কখনো দেখতে পাবে না তুমি, কথা দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো, আমার মনের দরজা তোমার ছোট চিরকালের জন্য খোলা থাকবে। আমি অপেক্ষা করবো মৃত্যু অবধি, কিংবা তারপরেও। ভালো থেকো, ভালো থেকো মেহজাবিন, খুব ভালো থেকো। রাজ শেষবারের জন্য নিজের কাঁপা কাঁপা ঠোঁটে মেহজাবিনের কপালে ভালোবাসার চিহ্ন রেখে তাকে একবার জড়িয়ে ধরে পার্ক থেকে বেরিয়ে আসে। মেহজাবিন সেখান থেকে যেন নড়তেই পারছিল না। সে তো কারোর কোনো ক্ষতি করেনি, তবে আজ তার সাথে এমনটা কেন হলো? সে তো সবার ভালো চেয়েই এসেছে, সবার ভালো করে এসেছে, তবে কেন আল্লাহ তাকে এমন একটা দিন তার সাথে দিল? আকাশের উদ্দেশ্যে তাকিয়ে চোখ বন্ধ করে নেয় সে। দু চোখ বেয়ে জল নেমে আসে, আর নিজেকে ধরে রাখতে পারে না সে। নিজের সবটা নিয়ে ভেঙে পড়ে ঘাসের ওপর। দু চোখ ঝাপসা হয়ে আসছে তার। এই ব্যথা জীবনেও ভুলতে পারবে না সে। রোজ এমন কাঁদতে হবে, প্রতিদিন, প্রতি মুহূর্তে, অলক্ষ্যে।